আবারও তো একটা নতুন বছর চলে এলো, তাই তো? তো নতুন বছরকে আমরা কি কেউ আটকাতে পেরেছি? পারিনি। নতুন বছর আমরা আটকাতে পারি না, সামান্য সময়ের ব্যবধানে একটা নতুন বছরে পা দিই। তো এখানে যারা আমরা বসে আছি বা যে আমার কথাগুলো শুনবে বা শুনছো যারা, একটা নৈতিক চিন্তা আমাদের প্রত্যেকের করা উচিত। কি চিন্তা? মানে যে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রত্যেকের কিছু না কিছু কাজ করতে হবে। আমরা কাজ করলেও শহীদ হব, না কাজ করলেও শহীদ হবো, একটা সময় আমাদেরকে চলে যেতে হবে সবাইকে। তো এই যে কাজের মধ্যে দিয়ে নিজের জীবনকে গড়ে তোলাটা আমাদের প্রত্যেকের কাজ। তা একটা বছরের সঙ্গে আর একটা বছরের আমরা এত নড়াচড়া বা এত সিস্টেমভাবে এত কিছু কেন করি? তার কারণ হচ্ছে যে নতুন করে যদি উদ্যোগ নেওয়া যায় নতুন বছরের জন্য, তাহলে আমাদের জীবনটাকে কিছুটা হলেও পাল্টানো যায়। তো কেন আমি এই কথাটা বলছি? আমরা 2024-এ অনেক ভুল করে ফেলেছি। এখানে কেউ বলতে পারবে যে তোমরা কোনো ভুল করনি? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, একজনও না। আমিও অনেক ভুল করেছি লাইফে এই এক বছরের মধ্যে। তো এই নতুন বছরে আমার প্রথম কাজ হচ্ছে ডিটারমাইন্ড হওয়া যে ওই যে ভুলগুলো আমি করেছি 24-এ, সেই ভুলগুলো আমি করব না। যেমন তোমরা যদি স্টুডেন্ট হও বা স্টুডেন্ট তোমরা, তাই তোমাদের প্রথম কাজ, তোমরা কি পড়াশুনো করেছো, কেমনভাবে পড়াশুনো করেছো, কোনটা করা উচিত ছিল সেটা তুমি বুঝতে পেরেছো, বা পড়া বাদ দিয়ে তুমি আর কি কাজ করে বেরিয়েছো, বা কোথায় কি তোমার লাইফের টাইমগুলো স্পয়েল করেছো যে 2024-এ, সেটাকে কিন্তু তুমি আইডেন্টিফাই করো। শুধু তাই নয়, আমি এটা কিন্তু তা বলছি না শুধু তোমার জীবনে তুমি ভুল করেছো সেটা নয়, অন্য কেউ যদি কোনো ভুল করে থাকে সেটা থেকেও তুমি শিক্ষা নাও। ছোটোখাটো ব্যাপার, মনে করো কেউ একটা আইএএস পাওয়ার যোগ্য নয়, কিন্তু সে দেখা গেল সেজে গুজে একদম আইএএস পরীক্ষার যোগ্য নয় বলতে আমি মনে করো সে সাধারণভাবে একটা ক্লাসে কোনো পড়াশুনো পারে না, কিছু পারে না, পড়াশুনো করে না, কোনো কিছু করে না, কিন্তু আইএএসের স্বপ্ন দেখছে সে। কিন্তু তাকে তো প্রথমে পা ফেলতে হবে, একটা স্টেপ নিতে হবে। তা না নিয়ে প্রথম মনে করো বিরাট নাম করা ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেল, কিছুদিন ভর্তি হয়ে সেখান থেকে সরে চলে এলো। তাহলে তোমারও বুঝতে হবে যে আইএস পেতে গেলে তোমার যে মনের মধ্যে স্টেমিনা দরকার, তোমার মনের মধ্যে যে একটা মানে ক্ষমতা রাখা দরকার, সেটা না করে সে ভুলটা করেছে। বা এরকম আমরা মনে করো ক্রিকেটার হতে চাই অনেকে, আমরা অনেক কিছু হতে চাই, কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসটা আছে কি না, বা না জেনে আমরা পা দিচ্ছি কিনা, বা অন্যরা যদি কেউ দিয়ে থাকে সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে। শুধু তাই নয়, আমরা যখন নেট যুগে বাস করি, তো আমরা বেশি ফেসবুক করে সময় নষ্ট করছি কিনা, ইউটিউব দেখে সময় নষ্ট করছি কিনা, বা প্রিভিয়াস ইয়ারে কোনটা আমাদের সব থেকে জীবনে ক্ষতি করেছে, আমার জীবনে বা অন্যের জীবনে, সেগুলোকে এলিমিনেট করা শিখতে হবে। এটা যদি আমরা না শিখি তো আমাদের লাইফের কোনো 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 ভ্যালু থাকবে না আগামী বছরগুলোতে। এটা একটু একটু করে স্টেপ নিতে হবে আমাদের। দেখবে আমি একটা কথা বলি না, একটা যখন তোমরা সিঁড়িতে উঠবে তখন তোমরা প্রথম সিঁড়িতে পা না দিয়ে একদম উপরের সিঁড়িতে পা দেওয়ার চিন্তা করো? করো না। এবং শুধু তাই নয়, তুমি যদি একসঙ্গে 20টা সিঁড়ি দেখে ওঠো এরকম করে, তাহলে তুমি কিন্তু স্টেপ জাম্প করতে পারবে না, পড়ে যাবে। আর তার জন্য আমরা প্রত্যেকটা সিঁড়িতে এরকম এরকম করে কিন্তু পা দিয়ে উঠি উঠি তো। তার পেছনে কারণ আমরা ভিউটাকে সামনে রাখতে হয়, সামনে রেখে রেখে এরকম করতে হয়। তো এইটা সবসময় মাথায় রাখবে। জীবনে চলতে গেলে আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে, নিজের ভুল বা অন্যরা সেই রকম কিছু ভুল করেছে সেই ভুল থেকে। তো এটা একটা কথা গেল। আর নতুন আইডিয়া, না, আইডিয়াটা বিরাট কাজ করে। আইডিয়া বিরাট কাজ করে মানে কি? মানে এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বললাম যে আমি তোমার সঙ্গে এখন কথা বলবো, তা এইটা অনেককে ইনফ্লুয়েন্স করতে পারে, অনেককে কাজে লাগতে পারে। তো এই যে সঙ্গে সঙ্গে তুরন্ত আইডিয়া ঠিক করে সেই আইডিয়াটাকে ইস্তেমাল করা, কাজে লাগানোটা খুব দরকার আমাদের প্রত্যেকের জীবনে। এটা কিন্তু খুব দরকার। যেমন ধরে নাও, তুমি এই বছরে তোমার ইচ্ছে যদি হয় যে আমি একটা সরকারি চাকরি পাবো, আমাকে পেতেই হবে, তাহলে তোমাকে আইডিয়া করতে হবে যে আমাকে কি কি করতে হবে। তাহলে আমরা তপবন স্টাডি সেন্টার থেকে যা পড়াচ্ছি সেটা তোমাকে পড়তে হবে, এবং তোমার যদি মনে হয় যে তপবন স্টাডি সেন্টার আমার উপযুক্ত নয়, এখান থেকে স্কিপ করতে হবে। যদি মনে হয় যে আমি এছাড়াও কিছু আইডিয়া করব, সেই আইডিয়াগুলো আমার জীবনে কাজে লাগবে, বা আমি পড়ার সাথে সাথে কিছু আউটসোর্সিং, কিছু ইনকাম করব যাতে মা বাবার বকুনি না খেতে হয়, বা আমি পড়ার সাথে সাথে আরও মানে সুন্দর করে বেশি কিছু সাজাবো, পড়বো, এই আইডিয়াগুলো তোমার ক্রিয়েট করতে হবে। এবং আইডিয়াগুলো সবসময় তুমি যদি মনে থাকে না, আর আমাদের ব্রেন এত তাড়াতাড়ি চেঞ্জ করে আমাদের সব সিস্টেমকে, তোমরা জানো তো এই মাথার সামনের দিকটাকে কি বলা হয়? ফর ব্রেন বলা হয়, তোমাদের আগের দিন পড়াচ্ছিলাম। তো এই ফর ব্রেন সমস্ত বুদ্ধি বা সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে। এবং এই যে ফর ব্রেনের কাজ হচ্ছে কুটিল বুদ্ধি বা সব বুদ্ধি, সব ভালো বুদ্ধি সব কিন্তু এই ঠিক করে। তো এই ভালো বুদ্ধি যখন তোমার মাথায় কোনো সময় কাজ করবে, তখন তুমি তোমার যেখানে তুমি বসো সেইখানে তুমি লিখে রাখতে পারো যে আমার এই বছরের মেন উদ্দেশ্য কী, আমি কি করতে চাই।
এবার আমি লিখে রাখার কথা কেন বলছি, লিখে রাখাতে আমি সবসময় বিশ্বাস করি না। তার বড় কারণ হচ্ছে যে যখন তোমার বারবার একটা জিনিস চোখের সামনে ভাসতে থাকবে, তখন সেটা তোমার মাথায় ক্লিক করবে যে তুমি নিজেকেই নিজের কথা দিয়েছিলে। আর নিজেকে নিজের কথা যদি কেউ না রাখতে পারে, সেই কষ্ট কিন্তু কোথাও কেউ লুকাতে পারবে না। ঠিক আছে, তাতে তোমার মনে হবে অন্য কেউ দেখবে, অন্যকে দেখলেই তো তবেই ভালো যে আমি এই কাজটা করছি, এই কাজে সফল না হতে পারলে অন্য সারা দুনিয়া আমাকে বকতে শুরু করবে, বা সারা দুনিয়া আমাকে খারাপ দেখবে। তার জন্য এই কাজটা আমাকে করতেই হবে, এনি হাও। এবার করার জন্য যে প্ল্যানগুলো দরকার, সেগুলো তোমার আইডিয়া নিজেকে ক্রিয়েট করতে হবে। আমি তারপরে 3 নম্বরে চলে যাব। আমরা প্রত্যেকেরই জীবন তো, লাস্ট 15 ডেজ আমি CBT2, ALP এবং JEE আর NTPC পরীক্ষাগুলোকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। তোমাদের ব্যাচেও খুব কম ক্লাস করিয়েছি, দেখবে অনলাইনেও ক্লাস কম করেছি। এই কদিন আমি শুধু রোড ম্যাপ করছিলাম। রোড ম্যাপ মানে আমি কি করব, কিভাবে আমার স্টুডেন্টকে কমন পাওয়াবো, কিভাবে পাস করাবো, এইগুলোর জন্য আমি ভীষণ ব্যস্ত ছিলাম। ওরা জানে, রাকেশ বা ওরা সবাই, আমার যার গ্রুপে যারা আছে সবাই জানে, স্যার ভীষণ ব্যস্ত, আমি কারোর সঙ্গে কথা বলছিলাম না, এরকম অবস্থা। কারণ আমার পুরোপুরি চাপের মাধ্যম দিয়ে আমি কিন্তু এটা করেছি। এর কারণ হচ্ছে যাতে আমার স্টুডেন্টরা ভালো পারফর্ম করতে পারে। ঠিক আছে, তাহলে তোমার জীবনও যখন তুমি ভালো কিছু করতে চাইবে, এই প্যাশনটা তোমার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আর মনের মধ্যে সবসময় বিরাট মোটিভেটেড ওসব ভাব কোনো কাজে লাগে না। মোটিভেশন বলে আলাদা কোনো বস্তু হয় না, তার থেকে ভয়টা কিন্তু অনেকটা বেশি কাজে লাগে। কীরকম, তোমার যদি মনের মধ্যে মোটিভেশন ছেড়ে দাও, তোমার মনের মধ্যে যদি ভয় থাকে যে আমি যদি চাকরিটা না পাই তো সারা জীবন রাজমিস্ত্রির কাজ করতে হবে, সারা জীবন মানে অমুক কাজ করতে হবে, সারা জীবন মানে এইটা ওটা করতে হবে, তা এই মনের মধ্যে যদি ভয় থাকে, তুমি ভয় থেকেই পড়তে বসবে। আর মোটিভেশন, আমি পড়বো, অমুক হবে, অমুক IPS হয়ে যাবো, কিছু হবে না ওরকম। মোটিভেশনে কিচ্ছু হয় না। মোটিভেশন এখন হয় একটা ট্যাবলেট খাওয়ার মতো, ব্যথা কমে যায়, আবার ব্যথা ঠিক হয়, মানে আবার ব্যথা শুরু হয়ে যায়। তাই মোটিভেশন বলে জগতে আলাদা কিছু নেই। যা বলি সব নিজের কথা এবং নিজের জীবন থেকে উঠে আসার কথা এবং তোমাদের কাছ থেকে শেখা কথা। তাই এই কথাগুলোর মধ্যে আমি যেগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট বলবো, মোটিভেশন আমার দরকার নেই। আমি ভয় থেকে নিজেকে উন্নত করব। আমার তো ভয় আছে যদি চাকরি না পাই, এরকম ভয় আছে তো প্রত্যেকের। তাহলে চাকরি না পাই যদি, তাহলে কি হবে, তা সেই জন্য আমাকে কী অ্যাকশান নিতে হবে, কী অ্যাকশান নিতে হবে? সেই জন্য আমাকে পড়তে হবে। এই পড়ার অ্যাকশানটা সেখান থেকে তৈরি হবে। বা যে কোনো কাজে, মনে করো আমাকে আমার বাড়ি থেকে কেউ বললো যে কলকাতায় যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, তো কলকাতায় গিয়ে ওই জিনিসটা নিয়ে আসতে হবে। তাহলে ওই জিনিসটা ও মনে করো আমার 1টার মধ্যে নিয়ে আসতে হবে যদি বলে, তাহলে 1টার আগে কীভাবে পৌঁছবো আমি, সেরকমভাবে তো আমি তড়িঘড়ি করে সেখানে যাব, তাই তো? তাই আমাদের জীবনটাও কিন্তু সেই ভয় থেকেই যে আমাদের জীবন অ্যাকচুয়ালি ভালো জায়গায় যাওয়ার সূত্রপাত হয়। এটা ভয় কিন্তু কখনো খারাপ জিনিস নয়। ভয় তোমাকে শেষ করেও দিতে পারে, আর ভয় তোমাকে উন্নত রাস্তায় তুলে দিতে পারে। তাই তোমার মনের মধ্যে একটা ভয় থাকুক, যদি আমি চাকরি না পাই, আমাকে এই কাজটা, আমাকে এই করতে হবে, ওই করতে হবে, তখন সেই ভয়ে তুমি তোমার জীবনের সেরাটুকু দিতে থাকো। এই সব কিছুর মূলে না একটা ছোট্ট জিনিস আছে, সেটা কি বলো তো? সেটা হচ্ছে স্বাস্থ্য, হেলথ। তোমরা হেলথের দিকে কিন্তু কনসাস থাকবে। তোমরা না খেয়ে বেশিক্ষণ থাকবে না, মুড়ি খেয়ে থাকবে তাও ভালো, কিন্তু না খেয়ে থাকবে না বেশিক্ষণ। তা আমি কেন এটা বলি জানো তো? মনে করো এখন কষ্ট করে পড়াশুনো করলে চাকরি পাবে, সব ঠিক আছে, জীবনে সব সুগঠিত হবে, সব ঠিক আছে, কিন্তু তারপরে দেখবে তোমার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, তখন তোমার সব টাকা দিতে হবে ডাক্তারকে। তাহলে তুমি ডাক্তারকেই যখন টাকা দিতে হবে, তাহলে আমি এখন তা না করে আমি জিমে যাব, জিমে গিয়ে বডিটা ঠিক করব, তাহলে জিমের ট্রেনার হব, তাহলেও তো আমি জীবন কাটাতে পারবো। আমি একটা কথা বলছি, আর আমি যদি চাকরি পাওয়ার পরে সব টাকা ডাক্তারকেই দিতে হয়, তাহলে আমার চাকরি পাওয়ার মানেটা কী হলো? তাই আমার মনে হয় প্রত্যেকের স্বাস্থ্যের প্রতি খুব ধ্যান দেবে, এটা কিন্তু আমাদের কর্তব্য। এই পড়াশুনো করাটা যেমন কঠিন না, শরীরচর্চা করাটা তার থেকে আরও বেশি কঠিন। ঠিক আছে, তো আমি খুব সিরিয়াসলি যেটা মনে করি, খুব আমার প্যাশনেবল যেটা মনে করি, যে তোমরা প্রতিদিন সকালে উঠে যদি একটু সিম্পল এক্সারসাইজ করো, তাহলে তোমার অনেক কাজ হবে। তাতে তোমার মানে রক্ত সঞ্চালন তোমাকে অনেক ভালো কিছু করাতে শেখাবে তোমাকে। ওই 8 ঘন্টা 2 ঘন্টা ওরকম নয়, ঠিক আছে? নর্মালি 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা যা করো তাতেই এনাফ। আর প্রতিদিন না একটু সকালে ওঠার চেষ্টা করো। তোমরা অনেকে লেট নাইট করো, জানেন না, আমি তাকে বারণ করতে চাই না, কিন্তু লেট নাইট জীবনে অনেক কিছু কিন্তু হারিয়ে ফেলতে হয়। সকাল যদি করো, আমি কেন সকালে ওঠার কথা বলি তার কারণটা একবার শোনো। কারণটা হচ্ছে সকালে উঠলে কি হয়, সকালে উঠলে মনে করো আমি 5 ঘন্টা পড়বো বা 3 ঘন্টা পড়বো, সকালে উঠে আমি 10টার মধ্যে 3 ঘন্টা পড়ে নিলাম।
এবার 10টার পরে যতই বিকেলে যাবে তখন দেখবে কাজের পরিমাণ বেড়ে যায়, বাবা মা কাজের কথা বলবে বা বাড়ির অন্য কাজ বা বন্ধুদের সঙ্গে যাওয়া, এসব অনেক ব্যাপার চলে আসে, তখন কিন্তু সেই করাই ওঠে না। আর যদি সকালের দিকে 4-5 ঘন্টা পড়ে রাখা হয় তাহলে দেখবে সারাদিন যদি নাও পড়তে পারো তাও তোমার ওই পড়াটা কিন্তু থেকে যাবে। তো আমার একটা স্টুডেন্ট কি বলেছিল জানো, আমি কয়েকটা এক্সপিরিয়েন্স বলছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই সবসময় তোর ভালো দিন কোনগুলো ছিল, মানে তুই ভালো মুহূর্ত বল তোর জীবনের। তা বলছে স্যার বলবো, বিশ্বাস করবেন? তা বললো যে স্যার আমি যেদিন ভালো পড়তে পারতাম জানেন তো, প্রিপারেশনের সময়, সেদিন আমার ভালো শান্তিতে ঘুমাতে পারতাম। আমি বললাম বুঝতে পারলাম না, একটু ভালো করে বুঝিয়ে বল। তা বলছে স্যার যেদিনটা আমি ভালো কাজে লাগাতে পারতাম সেই দিনটা আমি শান্তিতে ঘুমাতে পারতাম, ভালো পড়তে যেদিন পারতাম। আর ভালো যেদিন পড়তে পারতাম না আমার মনের মধ্যে অশান্তি হতো যে আজকে আমি ভালো পড়তে পারিনি, তাই শান্তি পেতাম না। তাই ওই মুহূর্তগুলো আমার জীবনে সবথেকে শান্তি বয়ে আসতো। কি বললাম বুঝতে পারলে? কিছু কথা না বললেই নয়, জীবনে এমন এমন দুঃখ বা এত যন্ত্রণা অনেকে পায়, সেখান থেকেও মানুষ চাকরি পেয়েছে। তার একটা গল্প তোমাদেরকে বলি। সুমন চৌহানি বলে একটা ছেলে, সে এখন লোকো পাইলট। বেলঘড়িয়া স্টেশন আছে না, স্টেশনের পাশে দেখবে হাই হাই ব্রিজ যেটা আছে, ব্রিজ, ওই ব্রিজের নিচেই ও চিরুনি, মাথার ক্লিপ, টুথব্রাশ, কোলগেট এইসব বিক্রি করে লাইফ কেটেছে। তুমি শুনলে অবাক হয়ে যাবে। ওর মামা বাড়ি থাকতো, মামারাও ওকে তাড়িয়ে দেয়, প্র্যাকটিক্যাল। তা ও ডিপ্লোমাটা করেছিল কোনো কষ্ট করে করেছিল, থাকার জায়গা ছিল না, রাত্রিবেলা ওখানে ঘুমাতো মামা বাড়িতে যখন তাড়িয়ে দেয়। তা ওখানে ঘুমিয়ে থেকে এখানে ক্লাস করে, তখন সে আজ 10 বছর আগের ঘটনা, সে কিন্তু আজকে চাকরি করছে। তো সে একদিন বলছে স্যার আমার ইনকামের একটা অংশের টাকা, 5-10 হাজার টাকা আমি ওরকম রাস্তায় যারা ওই চিরুনি বিক্রি করে, দোকানদারি করে, তাদেরকে আমি স্যার দিই, জানেন তো, দিয়ে আমার মানসিক শান্তিটাকে উজাড় করে বের করে দিই। এরকম কত ঘটনা মানুষের জীবনের সঙ্গে জড়িত তুমি জানতে পারবে না। এত ক্রিটিক্যাল সিচুয়েশন থেকেও কিন্তু মানুষ বেরিয়ে আসে। দেখবে তোমার কথা ভাবো, তুমি তুমি কিন্তু তার থেকে অনেকটা বেটার জায়গায় আছো, খেয়াল করে দেখো, আমার মনে হয় তার থেকে বেটার। তাহলে তারা যদি ওই জায়গা থেকে আসতে পারে, এগুলো কি, এগুলো ও করেছে মানে আমাকে করতে হবে তা না, কিন্তু আমি কেন পারবো না? তোমার মধ্যে কোন জিনিসটা নেই? তাই নতুন বছরে কিছু শপথ নিতে হয়, যে শপথগুলো তোমাকে আগামী দিনে কিন্তু অনেক বড় হতে সাহায্য করে। আর একটা ঘটনা বলবো, এটা খুব মানে ইম্পর্ট্যান্ট ঘটনা, যেটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট এসেছিলো অনেক বছর আগে পড়তে। তার দুটো কোয়ালিফিকেশন ছিল, একটা ছিল ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল এরকম একটা কিছু ছিল, আর একটা ছিল বিএস সায়েন্সের বিএসসি, ফিজিক্স কেমিস্ট্রি মানে ম্যাথ নিয়ে। তোমাদেরকে বলেছি কি জানি না। তো সেই ছেলেটি কালী পুজো হয় না, কালী পুজোর সময় পটকা ফাটাতো, বাজি ফাটাতো, আর সারাদিন কিন্তু ঘর থেকে বেরোতো না। তো আমি একটা মাধ্যম দিয়ে জানতে পারলাম। আমি বললাম কী ব্যাপার, তোর কী প্রবলেম? তা বলছে স্যার আমার বাবা ক্যান্সারের রোগী, আমার মা কাজ করে না, করতে পারে না ঠিক করে, আমার দুটো বোন আছে বিবাহ উপযোগী, আর আমি স্যার পড়াই আর পড়ি। আমি এই কষ্ট নিতে পারি না, আমার চোখ দিয়ে জল ঝরে পড়ে প্রতি মুহূর্তে, আমার পক্ষে এই কষ্ট নেওয়া সম্ভব হয় না স্যার। আমি মানসিক শান্তিও পাই না, কোথাও বন্ধুদের সঙ্গে বেড়াতে পারি না, এই নিয়ে আমার জীবন। তা আমার এই মনের দুঃখ কষ্টকে মানে নিবারণ করার জন্য একটা পথ আমি বেছে নিয়েছি। ফাঁকা মাঠের মধ্যে গিয়ে রাত্রিবেলা আমার এক বাচ্চা, আমার থেকে কম বয়সী 2-3 জন বাচ্চাদের ছেলেদেরকে নিয়ে আমি গিয়ে ওরকম বাজি ফাটাই স্যার, ফাঁকা মাঠে। ওই বাজির আওয়াজ আমার বুকে দমদম করে আসে, আর মনের কোণে এত ব্যথা, যন্ত্রণাটাকে একটু রিলিজ করার চেষ্টা করি। আর ওইটুকু নিয়ে আবার ভাবি যদি বেঁচে থাকি পরের বছর, ঠিক এখানেই এসে আমি এই বাজি পোড়াবো, আর এরকমভাবেই আমার মনের যন্ত্রণাটাকে দূর করব। তো ঘটনাক্রমে সেই ছেলেটি দুটো চাকরি পায়, একটা জুনিয়র ইঞ্জিনিয়ার সম্ভবত আমেদাবাদে, আর তখন স্কুল টিচারের ফর্ম বেরোতো, তো স্কুল টিচারেরও চাকরি পায়। তো স্কুল টিচারের চাকরিতে জয়েন করে। আরও শুনলে অবাক হবে, এত টাকা ধার নিয়ে তার জীবন মানে ছিল, সব টাকা আস্তে আস্তে শোধ করেছে, কিন্তু বাবাকে বাঁচাতে পারেনি, বাবা চলে গেছেন। এই হেন জীবনের গল্প কেন বলছি তোমাদের কাছে? তার কারণ আমরা হয়তো যে যেখানে দাঁড়িয়ে আছি, এক একটা কমফোর্ট জোনে আছি অন্তত। এত কষ্ট, হয়তো এর থেকে বেশি কষ্ট কারোর এখানে আছে, কিন্তু আমি জানি না, কিন্তু যেটা জানি সেটা আমার কাছে খুব খুব ক্রিটিক্যাল মনে হয়েছে। আর একটা ঘটনা বলবো, তোমাদের এই জীবনে রিলেশনশিপ বা এইসব নিয়ে তোমাদের অনেক মাথা ব্যথা আছে, বা এই নিয়ে অনেক টেনশানও আছে তোমাদের, এই নিয়ে অনেক ক্লান্তি, অনেক রকম কিছু আছে, তাই এটা নিয়ে কথা না বললেই নয়।
তো বহুকাল আগে একটা ছেলে, বহুকাল আগে বলতে আমার ওই 2010 সালটাল হবে এরকম এক সময় একটা ছেলে এসে, আমি নাম বলছি না, নাম বলতে অসুবিধা আছে, তোমাদেরকে গল্প করেছি হয়তো। তো এই রিলেশনশিপ এমন জিনিস, তুমি চাকরি যদি না পাও, সে মেয়ে হোক আর ছেলে হোক, হয়তো তোমার জীবনে সে ডিটাচ হয়ে চলে যেতে চায়। তো ওই কিছু সিনেমা আছে দেখবে যে একজনের সঙ্গে রিলেশনশিপে রয়েছে, আরেকজনকে নিয়ে চলে যাচ্ছে, আরেকজন বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে তোমাদের এই জীবনে এরকম দুঃখ কষ্ট আসবে। যেমনটি ধরে নাও, সেই ছেলেটি যখন আমার এসে বলে, স্যার দাঁতের ডাক্তার, তোমাদেরকে বলেছি হয়তো, বলিনি, সে দাঁতের ডাক্তার আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, এসে বলছে আমাকে, বলছে দাঁতের ডাক্তার জীবন শেষ করে দিয়েছে। এবার তার সঙ্গে আরও একজন এসেছে, আর একটা পয়জনের বোতল আমার হাতে নিয়ে বলছে, স্যার আজকে আপনার সামনেই খাবো। আমি ছাদে দাঁড়িয়ে আছি, অফিস থেকে ফিরেছি, তখন আমি চাকরি করি। তো আমার তো মাথায় কিছু কাজ করছে না, সন্ধেবেলা বলছে আজকে আমার জীবন দাঁতের ডাক্তার শেষ করে দিয়েছে। তো দাঁতের ডাক্তার শেষ করে দিয়েছে মানে কি হয়েছে, দাঁত পাত ভেঙে গেছে নাকি? তো বলছে না স্যার, দাঁতের ডাক্তার সব শেষ করে দিয়েছে। তো কি ঘটেছে এমন দাঁতের ডাক্তার? তা বলছে মেয়েটার নাম ধরে বলছে ওকে নিয়ে গেছে। ঠিক আছে, আমি নামটা মানে চেঞ্জ করে কি নাম বলবো, সোমা বলে দিই, একটা নাম অন্য নাম, সোমাকে নিয়ে চলে গেছে, সোমাকে দাঁতের ডাক্তার নিয়ে গেছে। এবার ব্যাপারটা হয়েছে ও তো বেকার, তো একজন দাঁতের ডাক্তার মানে ডেন্টিস্ট, তার সঙ্গে সম্পর্ক করে বিয়ে হয়ে গেছে। ও মেয়েটি 5 বছর ওর সাথে সম্পর্কে যুক্ত ছিল, থাকার পরে সে কিন্তু টাটা বাই বাই করে চলে গেল। তাহলে পৃথিবীতে কোনটা ঠিক কোনটা ভুল বোঝা বড় মুশকিল। ওকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে পথে নিয়ে এসেছি, তারপরে সে চাকরি করে, এখন চাকরি পেয়েছে, তার মানে অন্য জায়গায় বিয়ে হয়েছে, নতুন জীবন, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সে আমাকে একটা আপেল গাছ নিয়ে এসে দিয়েছিল, সেই গাছটা আমাদের ওখানে ছিল, রিসেন্টলি আমাদের নতুন বিল্ডিংয়ের জন্য গাছটা এখন নেই আর কি। তো এইরকম জীবনের সাথে রিলেটেড। তাই সম্পর্ক না মানে এমন জিনিস, দেখবে সবসময় তোমাকে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। তাই তুমি বুঝবে যে কোনটা টক্সিক। যদি টক্সিক হয় বেরিয়ে আসার সম্ভাবনা খুব কষ্ট, কিন্তু চেষ্টা করতে হবে কিন্তু এখন নতুন বছরের জন্য, যে সম্পর্ক যদি তোমাকে শেষ করে তাহলে সে সম্পর্ক তোমার জন্য নয়, সেটা কিন্তু একটুখানি বেরিয়ে আসতে হবে। বোঝা গেল? শেষমেশ আমি তোমাদেরকে বলবো যে এই জীবনটা এমন একটা জীবন না, তুমি যা পারবে তার অর্ধেকও আমি পারবো না, তার 1/10 আমি পারবো না। কেন জানো? কারণ তোমার গতি, তোমার রক্তের গতি, তোমার রক্ত যেভাবে টকবক করে ফুটছে, আমাদের বয়স হয়ে গেছে, আমরা কিন্তু পারবো না। তাই তোমরা যদি চাও নতুনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জীবনে কিছু করে দেখাতে, তোমরা কিন্তু অবশ্যই পারো, এবং তোমাদের মধ্যে সেই ক্ষমতা সক্ষমতা সবটুকু আছে। এবার আসি এই যে স্বাস্থ্যের কথা যে বলছিলাম আমি, তো স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য কি করতে হবে কেউ বলবে? হ্যাঁ, টাইম মানে একটুখানি ক্লিয়ার করে বল। টাইমে ঘুমাতে হবে, টাইমে খেতে হবে। আচ্ছা, ও যা বলছে টাইমে টাইমে খাওয়া উচিত, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত, এবং সময় সময় ঠিক মতো খেতে হবে, টাইম মেনটেন করতে হবে, এই তো অ্যাবসলিউটলি রাইট বলেছে। কিন্তু আমাকে একজন ডাক্তার বলেছিল, এমবিবিএস ডাক্তার, যে আপনাকে 8 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে। তো আমি উল্টে জিজ্ঞেস করেছিলাম যে আপনি ক ঘন্টা ঘুমান? শাহরুখ খান ক ঘন্টা ঘুমায়? প্রসেনজিৎ চ্যাটার্জি ক ঘন্টা ঘুমায়? অমিতাভ বচ্চন ক ঘন্টা ঘুমায়? যে যতই বলুক, আমি ডাক্তার না, তাই আমি ডাক্তারদের সঙ্গে তর্ক করতে চাই না, কিন্তু আমি যত দামি জ্ঞানী গুণী মানুষকে দেখেছি খুব কম ঘুমায়, 4 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। ঘুমটা ম্যাটার করে না, তুমি কতটুকু ঘুমিয়ে তুমি সুস্থ থাকবে সেটা ম্যাটার করে। তাই তুমি জীবনটাকে তোমার মতো করে তৈরি করতে হবে। আমি তো মনে করি বেশি ঘুমানোর থেকে চাঁদের আলো দেখা ভালো, মানে রাতের তারা গোনাও ভালো। 8 ঘন্টা ঘুমাতে হবে, 9 ঘন্টা ঘুমাতে হবে, সবই তো ঘুমিয়েই কাটালাম। 1 ঘন্টা স্নান করতে লাগলো, সেজে গুজে স্নান করতে হবে 1 ঘন্টা, খেতে 3 বারে 3 ঘন্টা খেতে, পুছিয়ে সেই স্যালাড ফ্যালাড করে খাওয়া, এসব ব্যাপার থাকে তো। ভাই সব কোনো কাজেই লাগে না। তুমি কম নিজের মতো করে সিস্টেম তৈরি করতে হবে, যে আমি নিজের জীবনে এই সিস্টেমটাকে মেনটেন করব। তুমি যদি বলো স্যার আপনি বলছেন কেন, আমি তোমায় বলি একটা কথা, আমি কারোর উপরে রাগ করো না। আমি সকাল 8টা থেকে যদি আমায় কেউ বলে
যে আমি বলে কি আগে যেটা করতাম আমি লাগাতার পড়িয়ে যেতাম, মাঝখানে কোনো ব্রেক নেই, 1-8 ঘন্টা করে ব্রেক নিতাম, বা কখনো কখনো এক্সাম নিয়ে টানা রাত্রি 6টা অবধি পড়িয়েছি। এরকম অসংখ্য দিন আমার জীবনে রয়েছে, অসংখ্য দিন। তোমার যারা বাড়িতে কাকা পিসি বা এরম টাইপের যারা এখানে পড়ে চাকরি পেয়েছে তারা জানে আমার জীবনের কথা। এটা এইভাবে তৈরি করা যায়। কই এখন তো আমি অতটা পড়াই না, তাহলে ওই সময় আমার স্টেমিনা আরও বেশি ছিল। তাই নিজেকে নিজের মতো করে তৈরি করতে হবে। অমুক বলে দেবে তোমার ভাই 9 ঘন্টা ঘুমাতে পারে, ভাই 9 ঘন্টা ঘুমানো আমার শরীরে দরকারই নেই। আমার শরীরে 7 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা যা হবে যদি আমি সুস্থ থাকি তাই। শাহরুখ খান টানা 48 ঘন্টা শুটিং করার পরে আমাদের বাংলায় এসেছিল ওর টিমের খেলা দেখার জন্য, KKR টিমের। এসে এবার আমি খেলা দেখতে যাওয়া শাহরুখ খানের খেলা দেখতে মধ্যে ডিফারেন্স আছে না নেই? কি ডিফারেন্স আছে? আমি এন্টারটেনমেন্ট করতে যাব আর শাহরুখ খান এন্টারটেনমেন্ট দিতে যাবে। ও হাত এরকম করে বলবে, এরকম বলবে, সেগুলো দেখবো আমরা। তাহলে ওই না ঘুমিয়ে 48 ঘন্টা না ঘুমিয়ে ও কিন্তু ওটা করছে, তার মানে কোয়ালিটি কম্প্রোমাইজ করে এখানে, আর কিছু না। সুকুমার পাল আর শাহরুখ খানের মধ্যে ওই জায়গায় ডিফারেন্স, বুঝেছো তো? তাই তুমি আমি যদি ভাবো, আমি একটা কথা বললাম, নিজেকে মোল্ড করো, ফ্লেক্সিবল করো, নিজের মতো করে করো। আমি ওই সময় খাবো ওই সময় ঘুমাবো, এটা হতে পারে না কখনো জীবনে। তো এখন তোমাদের ফুটন্ত টকবগের সময়, তো নিজের মতো করে সাজাও যে আমি এতটা বেশি টাইমটা পড়বো। আমার স্নান করতে 1 ঘন্টা নেব না, আমি স্নান করতে 5 মিনিটে স্নান করব, 7 মিনিটে স্নান করব। মানে আমি একটা আইডিয়া দিচ্ছি, সেজে গুজে মায়ের শাড়ি পরে কোথাও পুজো দেওয়া যাওয়ার দরকার নেই, তার থেকে সেটুকু যদি কাজে লাগাও সেটা করতে পারো, ঠিক আছে? লাস্টলি একটা কথা বলে শেষ করব, তোমরা হয়তো অধৈর্য অনেকে হবে। একটা কথা বলে শেষ করব লাস্ট, শোনো। কথাটা হচ্ছে যে এই যে রিলেশনশিপের কথা বলছিলাম না, এইখানে একটা বড় কথা আছে, খুব বড় কথা, খুব দামি কথা, আমি যেটা রিয়েলাইজ করেছি অনেক মানুষের মধ্যে থেকে। সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট হয়তো মানুষের যে একজন একজনকে ভালো লাগতেই পারে, চুম্বকের মতন কেস এগুলো। তো বিপরীত মেরুর প্রতি আকর্ষণ বেশি হবে, এটাই স্বাভাবিক নিয়ম। তো মনে করো কারোর সঙ্গে কারোর ভালো লেগে গেল, তখন হয়তো দেখা গেল সপ্তাহে 1 দিন হয়তো মিট করলো 1 ঘন্টার জন্য, বা মাসে 1 দিন মিট করলো, তো নর্মাল কেস হয়তো না, কীরকম করে পার্কে মিট করলো। পয়েন্ট নাম্বার 1, যখন মিট করতে যাবে সেই মেয়েটি তার আগে 2 দিন আগে থেকে কি সাজবে, কি পরবে, কি চিন্তা করবে, কি কথা বলবে, কত পর্যন্ত কথা বলতে পারবে, বা এবং কোন ফেস পাউডারটা মাখলে তাকে সুন্দর লাগবে, ট্রায়াল হয়ে যাবে 3 বার। এইসব করার পরে যখন পটের বিবি সেজে তখন যাবে পার্কে, আর ছেলেটিও ইচ্ছে মতো জিন্স কোন ব্র্যান্ড ভালো না ভালো যদি নিজের না থাকে অন্যের জিন্স ধার করে মানে বাস বেশ গেট আপ করে সে কিন্তু যাবে। এবার দুজন ভালো করে বলছে, এই জিনিসটা যদি বুঝতে পারো লাইফে, অনেক তোমার মা বাবাকে দেখে দেখবে আর তুমি তোমারটা দেখে দেখবে। এই যে যখনই মিট করতে যাবে, তাহলে দুজনের সব থেকে সেরা সুন্দরতম জায়গায় দুজনকে মিট করছো, তাই তো নাকি? এই যে মিট দুজনকে সেরা সুন্দর জায়গায় করছো, তার মানে দুজনের সব থেকে সেরা মুহূর্তগুলো দুজনকে দেখছি। ইয়েস আর নো? এইবার দেখছি, কিন্তু এরম দেখছি তার মনে কতটা রাগ আছে না আছে সেটাও কিন্তু জানতে পারছি না। সে কিন্তু ওই সময়ে কখনো রাগ দেখাবে না, সেরাটুকু দেবে সে। পড়ার সময় না দাও কিন্তু ওই সময় সেরাটুকু দেবে সে। এই যে দেবার পরে না, এবার কল্পনা করো যে ঠিক মনে করো 2 বছর পরে বিয়ে হলো, ধরো ঘটনা করবে। বিয়ে হওয়ার পরে তো আমাদের দেশের জাতীয় যে ড্রেস সেটা হচ্ছে নাইটি মনে করো, আর ছেলেদের জাতীয় ড্রেস হয়তো বারমুডা আর একটা গেঞ্জি, ঠিক আছে? এবার তোমার ওই নাইটি পরে তোমার চা দিতে আসছে তোমার কাছে, আর তুমি বারমুন্ডা পরে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে বসে আছো। এই একটা মিট দেখো, যাকে তুমি ওইভাবে দেখে এসেছিলে, পার্কের ওই ড্রেসে দেখে এসেছিলে। এবার তোমার কি মন ভরবে একে দেখে? সত্যি করে বলো, গন্ডগোলটা কেন হয়? এই কারণেই তো গন্ডগোল হয়। তুমি তখন ওকে দেখে কত বলেছিলে যে মা ওর মনটা খুব সুন্দর, মানে খুব ভালো, ও খুব ভালো কথা বলে, দেখবে মা তোমাকে খুব যত্ন করবে। মানে তুমি তো তাকে অল্প সময়ের মধ্যে মানে ওই ক্রিম টাইমটা তাকে দেখেছিলে। তুমি তো তাকে তো পুরো হিস্ট্রি জানো না, সম্ভব নয়। তোমাকেও তাই দেখেছিল, আর সেও বলেছিল মা তোমার যে জামাই হতে যাচ্ছে না, নাম্বার 1 জামাই হবে দেখবে, মানে মাথায় তুলে রাখবে তোমাকে,
বছরে পুজোর সময় না 3 বার শাড়ি দেবে তোমাকে, মানে এরকম ব্যাপার। পরে দেখা গেল শাড়ি কেনার কথা বললেই তোমার হাজব্যান্ড আর কথা শুনবে না আর কি। যাই হোক, এই যে এবার এগুলো কিন্তু বর্তমান যুগের ডিভাইডেশন রুলের একটা বড় কাজ হচ্ছে এইটা, এই কারণে হয়। তাই কখনো এই চক্করে ফেসো না, তার ওই সময় ক্রিম টাইমটুকু দেখে চিন্তা ভাবনা করো না যে ওটাই তার স্বধর্ম। সে রাগ করতে পারে কি না পারে, সে তার মানে কি আছে না আছে, সেটা তুমি ওইটুকু সময়কে দেখে বিবেচনা করো না, আমার এইটুকু রিকোয়েস্ট। এবার ভালো মন্দ সব কিছু আপেক্ষিক, প্রত্যেকটা মানুষই ভালো, প্রত্যেকটা মানুষই খারাপ, কিন্তু কিছু জিনিস যখন যা করা দরকার সেটা করবে। একদম ফাইনাল উপসংহারে আমি একটা কথা বলবো, আমি নিজের জীবনের কথা। সেটা হচ্ছে আমি ভিউকে অতটা ভাবিনি কোনোদিনও। আমার জীবনের কথা একটু বলি। আমি খুব সাধারণ মানের একজন স্টুডেন্ট। আমার মতন সাধারণ মানের মানুষজন এই ভদ্রেশ্বরের এখান থেকে যদি শুরু করো স্টেশন অবধি অনেক মানুষকে পেয়ে যাবে, অনেককে পাবে। কিন্তু সুকুমার পাল কিন্তু একজনই হয়েছে। তার কারণ হচ্ছে কি বলো তো? কারণ আমি নিজেকে যে কাজটা করি যখন 100% দিয়ে করি। আমার মনের মধ্যে কোনো দুঃখ, কোনো কালিমা, কোনো অসন্তোষ সেখানে রাখি না। আমি জানি যে আমার ডেডিকেশন লেভেল যদি 100% করতে পারি তবে আমি মানসিক শান্তি পাবো। আর আমি এটা উল্টো দিকে জানি যে সারা পৃথিবীর মানুষরা এরকম ডিভাইডেশন রুল মানে কীরকম, যে ভগবানকে যে মানে সে আল্লাহকে মানে না, যে শ্রীকৃষ্ণকে মানে সে মোহাম্মদকে মানে না, যে মোহাম্মদকে মানে সে শ্রীকৃষ্ণকে মানে না, যে যিশুকে মানে সে কিন্তু বৌদ্ধকে মানে না, বুদ্ধিস্টকে মানে না। মানে তাহলে আমি একজন সাধারণ মানুষ, আমি যত ভালো কাজই করি না কেন আমাকে সবাই ভালোবাসবে না। তাই ওই নিন্দুকের কথা আমি কখনোই বিশ্বাস করি না, বিলিভ করি না, তাকে নিয়ে ভাবি না। বরং সে যদি কোনো আমাকে কিছু বলে তাহলে সেটাকে নিয়ে আমি শিখি, এটা আমার ধর্ম। তাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটাই কথা বলবো, তুমি যে কাজটা করবো যদি তুমি বোঝো যে কাজটা ভালো বা ওটা উচিত, তাহলে নতুন বছরে আমাদের সেরা ডেডিকেশন হবে ওর উপরে নির্ভরযোগ্যভাবে সেখানে নিজেকে ইনপুট করা। বুঝতে পারলে? এটা যদি করতে পারো লাইফে পিছনে ফিরে দাঁড়ানোর জায়গা নেই। কারণ তোমার ডেডিকেশান, তোমার চিন্তা শক্তি, তোমার ভিউ, তোমার আইডিয়া সব একত্রিত হয়ে একটা জায়গায় মিশবে। আমাদের দুটো চোখ থাকতে পারে, কিন্তু থার্ড একটা চোখ, স্যারের টাক যেরকম আছে না, প্রত্যেকেরও এরকম একটা জায়গায় কিন্তু থার্ড একটা চোখ আছে। সেখানে দেখবে তুমি এখন কল্পনা করছো যে বাড়িতে মা কী করছে, বাবা কী করছে, দেখো, ভেবে দেখো, করা যাচ্ছে তো? তা এই যে থার্ড আই, এ অসীম। এখন তুমি ভেবে দেখো টেমস নদীতে তোমার একটা মানে রিসর্ট আছে, ভেবে দেখো তুমি ঠিক মানে ধরতে পারছো। এই থার্ড আই যে ইমপ্লিমেন্ট মানে 1% করতে পারবে, ভগবানও তাকে রুখতে পারবে না। তাই এখন থেকে চিন্তা শক্তিকে পরিবর্তন করো যে আমি পারবো। আমার মধ্যে ভয়ও থাকবে, আমার মধ্যে সাহসও থাকবে, আমার মধ্যে শক্তিও থাকবে, আমার মধ্যে স্টেমিনাও থাকবে, এবং আমি কাজটা করবো এবং এখন থেকে করব। যে কাল থেকে আমি একদম ধূপধুনো দিয়ে পড়তে বসবো, ধূপধুনো জ্বালিয়ে পড়তে বসবো, ওইটা করলে চলবে না। ট্রেনে যেতে যেতে পড়বো, বলি না ট্রেনে যেতে যেতে পড়ার কথা? ও হাসছে, আচ্ছা হাসো হাসো, মন খুলে হাসো। বলছি ট্রেনে আমি পড়া ধরবো না, কোনো অসুবিধে নেই এটাতে। এই যে বলে ঠিক আছে স্যারের কথা আমি কাল থেকে একদম মারাত্মকভাবে শুনবো। এই কাল বললে তো কাল খেয়ে যাবে। তার থেকে আমি যাওয়ার পথে, আমি যেমন তোমাদেরকে বলি আমি ট্রেনে যেতে যেতে পড়তে বলি, বাসে যেতে যেতে পড়তে বলি তো, কিন্তু কেউ আবার আমার নিয়ম মানতে গিয়ে দেখা গেল নিজে সাইকেল চালাচ্ছে, এক হাত দিয়ে পড়ছে, তাহলে তো এইটা আমি কিন্তু বলিনি, মানে এটা আমি বলি কখনো বলি না। তাহলে এই যে নিজে আমি বলেছিলাম না এসব কথাগুলো, তা এই জায়গাটায় আমি খুব মানি যে এইখানটায় তুমি মানো। ওকে, যাক, তোমরা আজকে বছরের শুরুর দিন আজকে। তো এই শুরুর দিনে আমরা নিজেদেরকে আরও প্রতিজ্ঞাবদ্ধ হব। একটা বছর কিন্তু মনে হচ্ছে খুব কম, একদিক থেকে অনেক অনেক বড়। কিন্তু 365টা দিন আমরা চেষ্টা করলে এখানে আমরা নিজেরা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। কিন্তু এই 365টা দিনে সম্ভব কি না? কারণ এর মধ্যে অনেক ফর্ম বেরোবে, এর মধ্যে অনেক ফর্ম ফিল আপ হবে, অনেক পরীক্ষা দেব এবং জীবনের সেরাটুকু দেবো। তারপর যা হবার হবে। তারপর যদি চাকরি না পাই রিক্সা চালিয়ে খাবো, তারপর যদি আমি অন্য কাজ না করি তো অন্য কিছু করে খাবো, কিন্তু আমার সেরা চেষ্টাটা করেই তবে মনকে বোঝাতে পারবো যে জীবনে আমি সেরা চেষ্টাটা করেছি। তাতে না পেলে তো মরতে পারি না, অন্য কিছু করে খাবো। সারা দেশের সবাই তো যা করে খায় তাই করে খাবো। ঠিক আছে, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবে তোমরা।
ঠিক আছে। হ্যাঁ।